দেশের অর্থ সম্পদগুলো যদি এখান থেকে লুটপাটের মতো কোনো পরিবেশ ভবিষ্যতে তৈরি হয়, তার জন্য কিন্তু সরকার দলকে দায়ী থাকতে হবে। মাননীয় স্পিকার, আমরা আমাদের এই কনসার্নটা জানিয়ে রাখলাম। ইয়েস, জনাব আক্তার হোসেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাত্রই 2টা আইন এখানে পাশ করা হলো। আমরা জানি যে সরকার দল এখানে সংখ্যাগরিষ্ঠ, তারা যেভাবে চাইবেন সেভাবে আইন পাশ হবে, সেটাই এখানকার ফ্লোরে মানে এখানে হাউজের বাস্তবতা। কিন্তু যে 2টা আইন পাশ করা হলো এবং যে জনমত যাচাইয়ের জন্য এবং প্রস্তাবগুলো উত্থাপন করা হয়েছিল, যিনি সদস্য আছেন তিনিও এই আইনগুলোর বিষয়বস্তু কি তার বক্তব্যের সময় সেই বিষয়টা তিনি উল্লেখ করেন নাই। বিষয়বস্তু হলো যে এই যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে আইনটি এবং এই যে বীমা কর্পোরেশনের যে আইন, 2টা আইনের বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেই বাধ্যবাধকতাগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে। বিলের দিকে তাকালে মনে হয় যে খুবই সংক্ষিপ্ত একটা কথা, যে কমা সেমিকোলন তার পরিবর্তে দাড়ি প্রতিস্থাপিত হবে, শর্তগুলো বাদ যাবে। দেখে মনে হয় যে যেন বা এখানে কোনো কিছুই হইতেছে না। কিন্তু বাস্তবতা হলো এই যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেখানে 65 বছরের একটা বাধ্যবাধকতা ছিল চেয়ারম্যান এবং সদস্যদের ক্ষেত্রে, এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সেখানে 67 বছরের একটা বাধ্যবাধকতা ছিল। বিষয়টি হলো মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে যোগ্য লোক নিয়ে আসা দরকার, দক্ষ লোক নিয়ে আসা দরকার, এই কারণে বয়সের বাধ্যবাধকতা তারা উঠিয়ে দিচ্ছেন। প্রশ্নটা হলো যে এটা কি কোনো ব্যক্তিকে মাথায় রেখে এটা করা হচ্ছে নাকি একটা পলিসিকে মাথায় রেখে এটা করা হচ্ছে? আমাদের যেটা ধারণার বিষয়, যেভাবে বাংলাদেশ ব্যাংকে একটা নিয়োগ হয়েছে, সেভাবে যদি কোনো বিশেষ ব্যক্তিদেরকে মাথায় রেখে এই আইনে বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেটাকে যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে মাননীয় মন্ত্রী যেমন দক্ষ এবং যোগ্য লোকের কথা বলেছেন, সেই জায়গাটাতে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি করবে। আইন পাশ হয়ে গেছে, কিন্তু আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমাদের কনসার্নগুলো এখানে জানিয়ে রাখছি এই কারণেই, কারণ বিএনপি সরকার 2001-এ যখন ক্ষমতায় এসেছিলেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের নিজেদের মতো করে উপদেষ্টা বাড়ানোর জন্য প্রধান বিচারপতির বয়স যখন 65 থেকে 67 করেছিলেন, তারপরে একটা দীর্ঘ ভোগান্তি জাতিকে আমাদের পোহাতে হয়েছিল। সে জায়গাটাতে এই যে শেয়ার মার্কেটের মতো একটা জায়গায় নিজেদের মতো করে লোক বসানো হবে, এই চিন্তাতেই যদি বয়সের বাধ্যবাধকতা একেবারে উঠিয়ে দেওয়া হয়, সেখানে বয়সের আর কোনো বাড়ি রাখা হলো না, বীমা কর্পোরেশনের ক্ষেত্রে কোনো বাড়ি রাখা হলো না। এগুলো কিন্তু আর্থিক প্রতিষ্ঠান। দেশের অর্থ সম্পদগুলো যদি এখান থেকে লুটপাটের মতো কোনো পরিবেশ ভবিষ্যতে তৈরি হয়, তার জন্য কিন্তু সরকার দলকে দায়ী থাকতে হবে। মাননীয় স্পিকার, আমরা আমাদের এই কনসার্নটা জানিয়ে রাখলাম। আমরা চাইবো যে সরকার যেভাবে বলেছেন সৎ এবং যোগ্য লোক, দক্ষ লোক, সেই কি পরিমাণ সৎ এবং যোগ্য এবং দক্ষ লোককে সেই প্রতিষ্ঠানগুলোতে সামনে নিয়োগ দেওয়া হবে, আইন তো পাশ করা হয়েছে, সেটা দেখার অপেক্ষায় জাতি অপেক্ষা করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, কনসার্নটা এক্সপ্রেস করার সুযোগ পেয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী আপনি কিছু বলার থাকলে বলতে পারেন প্লিজ। আমার মনে হয় মাননীয় স্পিকার, আমার বক্তব্যে আমি পরিষ্কার করেছি এই বিলগুলো কেন আনা হয়েছে, পরিষ্কারভাবে বলা হয়েছে। আপনার এই বিলটা যখন 93-তে হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তখন গড় বয়স ছিল 57 বছর মাননীয় স্পিকার। এখন গড় বয়স হচ্ছে 72 বছর। আপনি কি এই লোকগুলোকে কর্মকাণ্ডের বাইরে রাখতে চান? বাংলাদেশের এই নাগরিকগুলোকে, এই অভিজ্ঞ লোকগুলো, তাদেরকে কর্মকাণ্ডের বাইরে রাখতে চান? কোথায় 57 বছর, এখন 72 বছর। এই ডিফারেন্সটা এর মধ্যে যারা আছে তাদেরকে তো আমরা বাইরে রাখতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে, বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে যেখানে সাকসেসফুলি এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অপারেট করছে, তাদের এখানে কোনো এজ বার নাই, তাদের এখানে কোনো এজ বার নেই, এবং তারা সফলভাবে এগুলো পরিচালনা করছে। এবং এখানে যেখানে যোগ্যতা অভিজ্ঞতার প্রশ্ন থাকবে, এই সমস্ত প্রফেশনাল অর্গানাইজেশনে আপনি এজ বার দিলে আপনি একটা লিমিটেশন করে দিচ্ছেন যোগ্য ব্যক্তিদের কাজ করার ক্ষেত্রে। সেটা তো আমরা চাচ্ছি না। সেটা বীমার ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা যে কোনো প্রতিষ্ঠানের ভেতর প্রযোজ্য। যেখানে গড় এজ পরিবর্তন হয়ে গেছে, সেটাকে আপনাকে সমন্বয় করতে হবে। বাংলাদেশের আগামীর অর্থনীতির যে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হচ্ছে, এখানে আপনার যোগ্য দক্ষ ব্যক্তিদের যদি আনতে চান, আপনাকে এগুলোকে মাথায় রাখতে হবে। এখানে ইমোশনের কোনো সুযোগ নেই। দিস ইজ এ প্রফেশনাল জব। এবং একটা ইকোনমিকে প্রফেশনালি চালাতে গেলে এই পরিবর্তন আনতে হবে বাংলাদেশে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিরোধী দল নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিল দুটা পাশ হয়ে গেল। আমরা
টাইম কনস্ট্রেইনের কারণে 133টা অধ্যাদেশ যেগুলো ছিল এর মধ্য থেকে যেগুলো বিল আকারে এসেছে এবং যেগুলো ল্যাপসেস হয়ে গেছে সেগুলাতে আমরা আমাদের অধিকার পুরোপুরি পাইনি, কারণ সময়ের সীমাবদ্ধতা ছিল। সেই ক্ষেত্রে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদেরকে এই প্রক্রিয়ার মধ্যেই থাকতে হয়েছে। তো এখন সেরকম কোনো প্রেক্ষাপট ছিল না এই দুইটা বিলের ক্ষেত্রে। আমাদের অধিকার কিন্তু খর্ব হলো। খণ্ডন আপনার চেয়ার থেকে আপনি করলেন, খণ্ডনটা কিন্তু আপনার হাতেই হলো। 2 নম্বর হচ্ছে, উনি যথার্থ বলেছেন, যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় স্পেস করে দেওয়া দরকার। কিন্তু একটা কথা আছে যে বৃক্ষ তোমার পরিচয় কি, ফলে আমার পরিচয়। দিনটা কেমন যাবে, মর্নিং শোজ দ্য ডে। সরকারের 2 মাসে যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতো, আমি বেসিক জায়গা বলেছি, আমি কোনো কার্ড এগুলো বলি নাই, নীতিগত যে জায়গাগুলো, বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে এবং সাবেক গভর্নরকে বিদায় দেওয়ার যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, জাতি এটা দেখেছে। এখান থেকে শুরু করে আমি বারবার এগুলার মেনশন করতে যাচ্ছি না। এ পর্যন্ত যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে সেগুলা জনগণ এবং ডেমোক্রেসি কোনোটাই সাপোর্ট করে না। এমনকি খেলার মাঠটা পর্যন্ত আমরা উন্মুক্ত রাখতে পারলাম না, ওখানেও গিয়ে আমরা ঝাঁপাইয়ে পড়লাম। তাহলে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় না দিলে দেশ আগাবে কিভাবে, তো এইভাবে যদি যোগ্যতা সিলেকশন হয়, আমার প্রশ্ন, দেশ আগাবে কিভাবে? আমরা তো কার ইন্টেনশন কি সেটা দেখতে পারবো না, এটা মনের ব্যাপার, এটা একমাত্র আল্লাহ তাআলা দেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। আমরা দেখব তার প্রকাশটা কি, বাস্তবায়নটা কি, কিভাবে এটা রিফ্লেক্ট করতেছে সমাজে। সেটা এই রিফ্লেকশনে আমরা শঙ্কিত যে এইভাবে সব কিছুকে পলিটিসাইজ করলে, ক্ষেত্র বিশেষে গোষ্ঠী পরিবার এগুলাকে প্রাধান্য দিয়ে আগাইলে এ দেশ তো আগাবে না। আমরা তো সবাই মিলে চাই যে দেশটা এগিয়ে যাক। এ পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো কিছু আমাদের কাছে নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় অর্থমন্ত্রী কিছু বলতে চাচ্ছেন, প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিরোধী দলীয় নেতা কিছু মন্তব্য করেছেন। আসলে একটা বিল পাশ হওয়ার পরে এই ধরনের আলোচনার কোনো সুযোগ ছিল না এখানে। সেটাও রুলস অফ প্রসিডিউরের বাইরে হচ্ছে, যেহেতু ওনারা প্রশ্ন তুলেছেন আমাদেরকে উত্তর দিতে হচ্ছে এগুলো। প্রথমত, প্রেসিডেন্ট কি? বাংলাদেশের বিগত সরকারগুলো যদি প্রেসিডেন্ট দেখেন, যতবার বিএনপি সরকার এসছে, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, আমি ক্লিয়ারলি বলতে চাই। এবং যেই কারণে বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা বিএনপি সরকারের সময় কোনো সময়ের সমস্যা হয় নাই, সব সময় আর্থিক শৃঙ্খলা বজায় ছিল, কোনো সময় শেয়ার বাজার লুটপাট হয় নাই, বিকজ বিএনপির অ্যাপয়েন্টমেন্টগুলো কোনো সময় পলিটিক্যাল কনসিডারেশনে হয় নাই এবং যোগ্য ব্যক্তিদের সেখানে দেওয়া হয়েছে। সেই ধারা এই সরকার অব্যাহত রাখবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে চাই। দ্বিতীয়ত, আপনি বাংলাদেশ গভর্নর নিয়ে কিছু প্রশ্ন করেছেন। বাংলাদেশ গভর্নর কোনো দলের ব্যক্তি নয়, সে একটা দলের সমর্থক হতেই পারে, কিন্তু তার যদি যোগ্যতা থাকে, তার অ্যাপয়েন্টমেন্টের অসুবিধাটা কোথায়? আপনি কথাটা বলছেন, the proof of the pudding is in eating, so let us wait and see. Proof of the pudding is in eating, let us wait and see তার পারফরমেন্স। সে যদি কোনো দলীয় কোনো কিছু তার এইভাবে আপনার লক্ষ্য করেন যে কোনো প্রভাবিত হয়েছে, তখন আপনি বলতে পারবেন। এবং তার সোফার, আমি আপনাকে বলছি, তার সোফার পারফরমেন্স আমরা যেটা দেখছি, ফার বেটার দেন এনি আদার গভর্নর ইন দ্য পাস্ট, ফার বেটার। আর আপনারা যখন বিগত দিনে এই বিগত কেয়ারটেকার সরকারের সময় যখন গভর্নরের এজটা বাড়িয়েছে,
তো সেই সময় তো আপনার কোনো আপত্তি তোলেন নাই, সেই সময় কোনো আপনারা আপত্তি তোলেন নাই। গভর্নর যে আমরা